পারস্য উপসাগরের একটি দেশ কাতার। আরব উপদ্বীপে ব্রিটিশ উপনিবেশগুলোর মধ্যে সবচেয়ে দরিদ্র দেশ ছিল এই কাতার। অথচ সেই কাতারই আজ বিশ্ব রাজনীতির মঞ্চে ব্যাপক পরিচিত। মধ্যস্থতাকারের ভূমিকার কারণে দেশটি আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রে পরিণত হয়েছে। সংকট সমাধান ও আলোচনার টেবিলে বসার জন্য বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের মতো প্রভাবশালী দেশগুলোর কাছে কাতার এক নির্ভরযোগ্য নাম। মধ্যপ্রাচ্যের বাইরেও কূটনৈতিক সফলতা রয়েছে কাতারের। দেশটি কিভাবে এত গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হয়ে উঠল, মধ্যস্থতাকারী হিসেবে কতটা সফল কাতার, এই কৌশল কাজে লাগিয়ে কিভাবে ভূরাজনৈতিকভাবে বিস্তার ঘটাচ্ছে দেশটি, যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের কাছেই বা কেন গুরুত্বপূর্ণ ক্ষুদ্র এই দেশটি। ভূরাজনীতির আজকের পর্বে এই বিষয়গুলোই তুলে ধরব। শুরুতেই কাতারের মধ্যস্থতাকারী হয়ে ওঠার গল্পটা জানা যাক। মধ্যপ্রাচ্যের সক্রিয় ও প্রভাবশালী দেশ হিসেবে কাতারের আবির্ভাব হয় 1995 থেকে 2013 সালের মধ্যে। এই সময়টায় ক্ষমতায় ছিলেন কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি। তিনি বর্তমান আমির শেখ তামিম বিন হামাদের বাবা। কাতারের মধ্যস্থতাকারী হয়ে ওঠার পেছনে তার ভূমিকা অনেক। আল থানি 1995 সালে ক্ষমতা নেয়ার পর দেশটির নীতি কৌশলে আমূল পরিবর্তন আনেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। সৌদি সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কাতারের বিরোধ দেশটির গোড়াপত্তন থেকেই। তিন দিকে পারস্য উপসাগরের জলরাশি বেষ্টিত দেশটির একমাত্র সীমান্ত সৌদি আরবের সঙ্গে। সেই প্রভাবশালী সৌদি আরবের অধীন থেকে দোহাকে বের করে আনতে শুরু করেন আল থানি পরিবার। বাবার মতো শেখ তামিম বিন হামাদও ক্ষমতায় আসার পর আঞ্চলিক পরাশক্তি সৌদি আরবের ওপর থেকে নির্ভরতা কমানোর কৌশল নেন। শেখ তামিম বুঝতে পেরেছিলেন সার্বভৌম দেশ হিসেবে টিকে থাকতে হলে ক্ষুদ্র কাতারকে বৈশ্বিক রাজনৈতিক মঞ্চে জায়গা করে নিতে হবে। কাতারের আয়তন মাত্র 11,521 বর্গ কিলোমিটার। কাতার আরব উপদ্বীপের অংশ। দেশটির দক্ষিণে সৌদি আরব এবং এর পশ্চিমে দ্বীপরাষ্ট্র বাহরাইন অবস্থিত। বিশ্লেষকদের মতে কাতারের ভূকৌশলগত অবস্থান আরব উপদ্বীপে দেশটিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সুযোগ করে দেয়। তাছাড়া খনিজ সম্পদের সমৃদ্ধ অর্থনীতিও এর পেছনে কাজ করেছে। লেবানন, ইথিওপিয়া, ইরিত্রিয়া, লিবিয়া, সুদান সহ বিভিন্ন দেশের অভ্যন্তরীণ ও দ্বিপক্ষীয় বিরোধ সমাধানে কাতারকে ভূমিকা রাখতে দেখা যায়। নিরপেক্ষ ভূমিকা, দক্ষ নেতৃত্ব আর দূরদৃষ্টি সম্পন্ন নীতি কৌশলের কারণে কূটনৈতিক মধ্যস্থতাকারী হিসেবে ধীরে ধীরে লাইমলাইটে আসতে থাকে দোহা। কাতার হয়ে উঠতে থাকে কূটনৈতিক মধ্যস্থতার কেন্দ্র। মধ্যস্থতাকারী হিসেবে কাতারের ভূমিকা ও কূটনৈতিক অনেক সফলতা আছে। দেশটির গুরুত্বপূর্ণ কূটনৈতিক সফলতার মধ্যে একটি হলো লেবানন সংকট। পর্যবেক্ষকদের মতে কূটনীতিক ক্ষেত্রে কাতারের বড় সাফল্য আসে 2008 সালে, যখন দেশটির মধ্যস্থতায় লেবাননে হিজবুল্লাহ এবং অন্যান্য গোষ্ঠীগুলোর মধ্যে একটি সমঝোতা হয়। এতে লেবাননে স্থিতিশীলতা ফিরে আসে। কাতারের আগে অবশ্য আরব লীগ, জাতিসংঘ এবং ফ্রান্সের মতো দেশও মধ্যস্থতা করেছিল, তবে ব্যর্থ হয়। কাতারের আরেকটি কূটনৈতিক সাফল্য হলো ইরানের পরমাণু কর্মসূচি ইস্যুতে তেহরান ওয়াশিংটন বৈঠকের আয়োজন করা। ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ের সঙ্গে কাতারের সুসম্পর্ক থাকায় মধ্যপ্রাচ্যের এই তেল সমৃদ্ধ দেশটি 2015 সালে সই করা পরমাণু চুক্তিতে বৈরী দেশ দুটোকে এক টেবিলে নিয়ে আসে। কূটনৈতিক মধ্যস্থতার ক্ষেত্রে তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তিকে কাতারের বড় অর্জন হিসেবে দেখা হয়। বলা হয় আফগান শান্তি প্রক্রিয়ার পুরো বিষয়টি সম্পন্ন হয়েছে কাতারে। তালেবান 2013 সালে দোহায় তাদের কূটনৈতিক অফিস খোলে। এতে ওয়াশিংটনের সম্মতি ছিল। এর ফলে দোহায় তালেবানের শীর্ষ নেতাদের যাতায়াত বাড়ে। অন্যদিকে মার্কিন কূটনীতিকরাও কাতারে আসতে থাকেন। তালেবানের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের মধ্যস্থতার সুযোগ তৈরি হয়। 2023 সালের 7 অক্টোবর হামাস ইসরায়েল সংঘাত শুরুর পর কাতারের গুরুত্ব আরও বেড়ে যায়। নভেম্বরে ইসরায়েল ও হামাসের মধ্যে 4 দিনের একটি অস্ত্রবিরতি হয় কাতারের মধ্যস্থতায়। এ সময় কাতারের প্রচেষ্টায় দুপক্ষের মধ্যে বন্দি বিনিময় হয়। এর আগে অক্টোবরে কাতারের মধ্যস্থতায় হামাসের জিম্মি থেকে 2 মার্কিন নাগরিককে মুক্তি দেওয়া হয়। এতে কাতারের ওপর যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর ভরসা আরও বাড়ে। গণমাধ্যমের তথ্য অনুযায়ী কাতারের সঙ্গে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নেতাদের সুসম্পর্ক। এ কারণে এর আগেও বিভিন্ন সময় ইসরায়েল ও হামাসকে আলোচনার টেবিলে আনার ক্ষেত্রে দোহা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আচ্ছা, প্রশ্ন জাগতে পারে প্রভাবশালী যুক্তরাষ্ট্র ও ইউরোপ কেন কাতারের ওপর ভরসা করে, কেন এত গুরুত্ব দেয়? বিশেষ করে যুক্তরাষ্ট্র, দেশটি তো বিশ্ব মোড়ল।
মজার বিষয় হলো 2017 সালে সৌদি আরব সহ বিশ্বের 7টি দেশ কাতারের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল, যা ছিল নজিরবিহীন। কাতারের সঙ্গে বিমান, জল ও স্থলপথে সব যোগাযোগও বন্ধ করে দেয়। বলা হয়ে থাকে এই অবরোধে যুক্তরাষ্ট্রের সমর্থন ছিল, অথচ হামাস সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক থাকা সত্ত্বেও এই কাতারকে বলা যায় যুক্তরাষ্ট্র সমীহ করে চলছে। কিন্তু কেন? যুক্তরাষ্ট্রের ন্যাটো বহির্ভূত গুরুত্বপূর্ণ মিত্র কাতার। 1972 সালে যুক্তরাষ্ট্র কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটি তৈরির মাধ্যমে অঞ্চলটিতে প্রভাব বজায় রেখেছে ওয়াশিংটন। তা সবারই জানা। এই অঞ্চলে সবচেয়ে বড় সামরিক ঘাঁটিটি রয়েছে কাতারে, নাম আল উদেইদ বিমান ঘাঁটি। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে ইরাক ও সিরিয়া ইসলামিক স্টেটের বিরুদ্ধে বিমান অভিযানের জন্য কাতার অন্যতম ভূখণ্ড। হাজার হাজার মার্কিন সেনা রয়েছে এই বিমান ঘাঁটিতে। এখান থেকে নিয়মিত সামরিক অভিযান পরিচালনা করে যুক্তরাষ্ট্র। সম্প্রতি কাতারের এই ঘাঁটিতে আরও 10 বছর মার্কিন সেনা রাখতে সমঝোতা হয়েছে দুই দেশের। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ইউরোপের সঙ্গে কাতারের আস্থার সম্পর্ক। এর পেছনে তাদের তেল ও গ্যাস সঞ্চয়ের বড় ভূমিকাও আছে। কাতারের প্রাকৃতিক সম্পদ ওয়াশিংটনের জন্য আকর্ষণীয়। কাতার বিশ্বের শীর্ষ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক দেশ। তেল গ্যাসের লোভে অনেক দেশই কাতারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী। বিশ্বব্যাপী বিভিন্ন দেশের অভ্যন্তরীণ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে নাক গলাতে দেখা যায়, অথচ শক্তিধর হয়েও কোনো কোনো ক্ষেত্রে ওয়াশিংটন কোনো ভূমিকাই রাখতে পারেনি। কিন্তু কাতার কূটনৈতিক সক্ষমতার পরিচয় দিয়েছে। আফগানিস্তান যুক্তরাষ্ট্র ইস্যু যার বড় উদাহরণ। 2019 সালে তালেবানের হাতে আটক দুজন পশ্চিমা জিম্মির মুক্তিতে মধ্যস্থতা করেছিল কাতার। 2021 সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার সময় আবারও কাতারের ভূমিকা সামনে আসে। এ সময় হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়ার বিষয়েও কাজ করে দেশটি। এখানে বলে রাখি, দ্বিতীয়বার তালেবান সরকার আফগানিস্তানের ক্ষমতায় আসলে পশ্চিমাদের সঙ্গে দূরত্ব তৈরি হয়। এ অবস্থায় পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তালেবান সরকারের ভরসার জায়গা হলো কাতার। কেননা পশ্চিমা বিশ্বে প্রবেশে কাতারকে তালেবানের প্রবেশদ্বার হিসেবে দেখা হয়। সম্প্রতি আন্তর্জাতিক রাজনীতি থেকে অনেকটা একঘরে তালেবানের সঙ্গে জাতিসংঘের বৈঠকের আয়োজন করে এই কাতারি। আবার চীন, রাশিয়ার মতো দেশও কাতারের ওপর নির্ভরশীল। সাম্প্রতিক সময়ে তালেবানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী এই দুই পরাশক্তি। এক্ষেত্রে সেই কাতারকেই বেছে নেয় মস্কো, বেইজিং। যাই হোক, দুই প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বন্দি বিনিময়ও কাজ করে দোহা। বিশ্লেষকরা মনে করেন, কাতারের মধ্যস্থতায় এখন পর্যন্ত যেসব চুক্তি হয়েছে তাতে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোই লাভবান হয়েছে। তবে এখানে কাতারেরও ফায়দা আছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে পশ্চিমাদের সহায়তার মাধ্যমে মধ্যপ্রাচ্যে সুরক্ষা বলয় তৈরি করে রেখেছে কাতার। কখনো যদি কোনো উপসাগরীয় প্রতিবেশী দোহায় হামলা চালায়, তাহলে তাদের সামনে ঢাল হয়ে দাঁড়াবে পশ্চিমারা। এসব ভেবেও সহযোগিতার হাত বাড়ায় দোহা। বিশ্লেষকরা বলছেন, কাতার কূটনৈতিক দক্ষতাকে কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক প্রসার ঘটাচ্ছে, গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠছে। সাম্প্রতিক সময়ে নিজ ভৌগোলিক প্রভাব বলয়ের বাইরেও পা ফেলছে দেশটি। 2021 সালে মার্কিন সাংবাদিক ড্যানি ফেনস্টারকে মিয়ানমারে আটক করা হয়। সেই সাংবাদিকের মুক্তির পেছনেও জোরালো ভূমিকা রাখে দোহা। ইউক্রেন থেকে অপহরণ করে রাশিয়ায় নিয়ে যাওয়া শিশুদের মুক্তির ব্যাপারেও কাতারের ভূমিকা ছিল। এভাবে বৈশ্বিক মঞ্চে জায়গা করে নিচ্ছে ক্ষুদ্র এই দেশটি। বিশেষজ্ঞদের মতে ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের মতো সংস্থাগুলোতে যুক্তরাষ্ট্রের পরোক্ষ প্রভাব থাকে। আরব লীগের সদস্য দেশগুলোর মধ্যে সংহতি কম। আর কাতার হলো এমন একটি দেশ যারা আঞ্চলিক রাজনীতির পাশাপাশি আন্তর্জাতিক নিয়ম নীতিও বোঝে, যে কারণে আরব দেশ থেকে শুরু করে পশ্চিমারা দ্বন্দ্ব নিরসনে কাতারকেই ভরসাযোগ্য মনে করে।